নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শনিবার, দুপুর এখন 12টা। আজ সবাই তৈরি হয়ে নিয়েছি, তাড়াতাড়ি যাব বাচ্চাদেরকে নিয়ে আজকে ট্রেনে চাপাতে। তবে এই আর সে এমন তেমন ট্রেন নয়, 1890 সালের নাকি ট্রেন। গোটা ট্রেনটা কাঠের, আর তখনকার দিনে কেমন ট্রেন চলতো তেমন। ঘন্টাখানেকের এটা জার্নি হয়, খুব সুন্দর, একদম পাহাড়ের মধ্যে দিয়ে। মেহা যখন খুব ছোট ছিল, যখন আমরা প্রথম এসেছিলাম আমেরিকা, আমাদের এক বন্ধু আমাদেরকে নিয়ে গেছিল সাথে করে, কিন্তু রামা এটাই কোনোদিনও চড়েনি। তো ভাবলাম চলুন তাহলে রামাকেও চড়াই। মেহাও বলছে সব ভুলে গেছে, ওরও কিছু মনে নেই। একদম একটা নতুন রকমের বাচ্চাদের অভিজ্ঞতা হবে এই গরমের ছুটিতে। চলুন তাহলে বেরাই। এই যে বসে পড়েছি আমরা চারজনেই, আমি, আপনাদের মানিক দা, এই যে রামা আর এই যে মেহু। চলুন রওনা দিই। বাড়ি থেকে খুব একটা বেশি দূর নয় জানেন, মাত্র ওই 35 মিনিট মতো লাগলো। তবে জায়গাটা কেমন আপনাদের একবার দেখাই। বহুদিন আগে আমরা এসেছিলাম, তখন মেহা ছোট ছিল, আপনাদের বলছিলাম। তবে এখনও সেরকম বিশাল বড় বড় গাছ। আর বাড়ি ফিরে এখানে প্রচুর ভূতের গল্প আছে, আপনাদেরকে গিয়ে শোনাবো। তবে এখন শোনাবো না, এখন দিনের বেলা, যদিও ভয়ের কিছু নেই। চলুন, আপনাদের মানিকদা গেছে একটু খোঁজ খবর নিতে, কোথা থেকে টিকিট পাওয়া যায় না পাওয়া যায় দেখতে। চলুন ভেতরে যাই। এখানে একটা আবার মিউজিয়ামও আছে, এই দেখুন টিকিট উইন্ডো, যে এটা হচ্ছে মিউজিয়াম। এখানটা তো যাবো, কিন্তু আগে চলুন ট্রেনটা যাই। এটি হলো স্টেশন, ভীষণ ছোট্ট মতো একটা স্টেশন। গাড়ি আছে অবশ্য অনেকগুলো, চারপাশে আছে বড় বড় গাছ। কাছাকাছি খুব একটা বড় লোকালিটি কিছু দেখতে পাচ্ছি না, তবে পাহাড় আছে, বড় বড় গাছ আছে। জায়গাটা ভীষণ পুরনো, অনেক পুরনো। এই যে দু ভাই বোন, চলুন। I said, you're not over teaching. If I think you're over teaching, I'll tell you. But no, you're doing it exactly. যা, এত আশা নিয়ে এলাম, কিন্তু আজকে এদের ট্রেন চলছে না। চলুন, কাছাকাছি একটা নাকি খুব পুরনো শহর আছে, সেখানটা ওনারা বললেন যে ওখানটা ঘুরে আসতে পারো। চলুন তাই দেখি। এখানে একটা ভীষণ পুরনো শহর আছে, ভীষণ পুরনো। লোকজন মাঝে মাঝেই দেখতে আসে, কিন্তু আমাদের কখনো আসা হয়নি। ভাবলাম আজকে তাহলে এইখানটা থেকে ঘুরে যায়। বিভিন্ন রকমের পুরনো জিনিসপত্র এখানে খুব সুন্দর করে সংরক্ষণ করা। চলুন আস্তে আস্তে গোটা শহরটা ঘুরে দেখাই, আর আপনাদেরকেও সাথে নিয়ে ঘুরি। আপনাদের মানিকদা যখন টিকিট কাউন্টারে যায় ট্রেনের টিকিট কাটতে, তখন যিনি কাউন্টারে বসেছিলেন, আজকে ওনাদের 12:30টার ট্রেনটি ছাড়েনি। তো উনিই তখন আমাদেরকে এই জায়গাটি রেফার করেন, যেখান থেকে মাত্র 6 মাইল দূরে একটা ভীষণ পুরনো শহর আছে, ওখানে তুমি যেতে পারো। যদি সাথে বাচ্চা থাকে আরও ভালো লাগবে। তো ওনার কাছ থেকে অ্যাড্রেসটা নিই, আর তারপরে আমরা এখানে আসি। এই যে জায়গাটিতে আমরা এখন এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে নাইলস। আপনাদেরকে আগেও ভিডিওতে বলতাম যে আমরা ফ্রিমন্ট বলে একটা জায়গাতে থাকতাম। এই নাইলসটি ফ্রিমন্টের মধ্যেই। তখন আসা হয়নি, আর এই দেখুন কত দূর থেকে এখন এখানে বেড়াতে এসেছি। পুরনো একটি শহর, আর এখানে বহু পুরনো জিনিসপত্র সযত্নে সংরক্ষিত। এই যে জিপটি দেখছেন, এই জিপটির গায়ে লেখা আছে চার্লি চ্যাপলিন। চার্লি চ্যাপলিনের নাম শুনলেই তো সবার এক মুখ প্রথমেই হাসি ফুটে ওঠে। আর জিপটিতে বোর্ড লেখা আছে, যত ইচ্ছে ফটো নাও, কিন্তু দয়া করে আমার কোলে উঠে বসো না, আমি ভীষণ পুরনো। রামা তো ভীষণ একটা গাড়ি পাগল ছেলে, আর তার উপর তার চোখের সামনে এরকম একটা ভিনটেজ গাড়ি দাঁড়িয়ে, ও নড়তেই পারছে না। চারিপাশটা দেখুন কি অপূর্ব সুন্দর, যেন মনে হচ্ছে কেউ খুব সযত্নে একটা ছবি এঁকেছে। আজকে এই যে একটা পুরনো শহরে বেড়াতে এসেছি, এখানে এসে এমন একটা সুন্দর জায়গা পেয়েছি, যার নামটি বললে আপনাদের প্রত্যেকের মুখে এক মুখ করে হাসি ফুটবেই, আমি কথা দিলাম। কোথায় জানেন? চার্লি চ্যাপলিন যেখানে কাজ করতেন, যেটি ওনার ওয়ার্ক প্লেস ছিল, সেই জায়গাটির নাম হচ্ছে গিয়ে নাইলস সাইলেন্ট মিউজিয়াম। আমরা যখন চার্লি চ্যাপলিনের জিনিসপত্রগুলো দেখতাম, তখন আমরা কোনো রকম কিন্তু কথা শুনতে পেতাম না। সমস্ত কিছু হতো একদম নিঃশব্দে, খালি একটা মিউজিক বাজতো। কারণ সেই সময় কথা নাকি আসতো না। আপনি একটা শুধু দেখাতে পারবেন, কিন্তু মুভির মধ্যে কথা বলাটা তখন নাকি ছিল না। এই যে এইটি হলো মিউজিয়ামটির নাম, নাইলস এসএনই সাইলেন্ট ফিল্ম মিউজিয়াম। যদি আপনারা ফ্রিমন্টের কাছাকাছি থাকেন, অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে আসবেন। এখনকার বাচ্চারা চার্লি চ্যাপলিন সম্পর্কে ততটা অবগত নন ঠিকই, কিন্তু আমাদের ছোটোবেলাটা তো হাসির জিনিস মানেই এক কথায় চার্লি চ্যাপলিন। ওনার ব্যবহৃত গ্লাভস এখানে সংরক্ষিত হয়েছে। ওনার প্রতিটি শোতেই আমরা দেখতাম উনি খুব টুপি পরতে ভালোবাসতেন। ওনার টুপিগুলি, হাতের ছড়িটি, ওনার বক্সিং করার কাণ্ড কারখানাগুলি আমরা মাঝে মাঝেই দেখতাম। এই যে সেই ছবিটি, আর এই বক্সিংগুলোরই এই যে এটি গ্লাভস। ভেতরটাতে ঢুকে আপনাদের আমি বলে বোঝাতে পারবো না, একটা এমন অদ্ভুত ধরনের অনুভূতি হচ্ছে, যেটা হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না।
এই জিনিসটার জন্য আমরা একদম তৈরি ছিলাম। টিকিট কাউন্টারে ওই ভদ্র মহিলার কথা শুনে আমরা ভেবেছিলাম আমরা বোধহয় একটি ছোট্ট শহর, একটা পুরনো শহর দেখতে যাচ্ছি। কিন্তু এখানে এসে আমাদের ছোটবেলার এত প্রিয় মানুষটির যে মিউজিয়ামটি এখানে দেখতে পাবো তা একবারে ধারণার মধ্যেই আসেনি। কত জিনিসপত্র, 100-150 বছরের পুরনো এখানে সব ক্যামেরা। এটি আমেরিকার চলচ্চিত্র ইতিহাসের খুব কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ, জানেন? ওই যে বাইরে বোর্ডে লেখা ছিল না যে এসএনই সাইলেন্ট ফিল্ম মিউজিয়াম, ওই এসএনই ফিল্ম ওটা কিন্তু 1907 সালে শিকাগোতে প্রথম তৈরি হয়। তারপরে 1912 সালে ওনারা ক্যালিফোর্নিয়া নাইলসে আসেন। তখনও কিন্তু লস অ্যাঞ্জেলেসের হলিউড তৈরি হয়নি, তখন এখান থেকেই হতো সমস্ত কাজকর্ম। তাই একে বলা হয় হলিউড বিফোর হলিউড। ভীষণ সুন্দর আবহাওয়া, পাহাড়, নদী আর অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কারণেই নাইলস ছিল সিনেমা শুটিংয়ের আদর্শ জায়গা। রামা মেহা এই জায়গাটাতে এসে যেন পুরো হাঁ হয়ে গেছে, জানেন? ওদের কাছে ক্যামেরা মানেই, আমাদের বহু পুরনো একটি ক্যামেরা ছিল ছোট্ট মতো, বাটির মতো দেখতে, সেটি কিন্তু আগে যে এইরকম ধরনের ক্যামেরা হতো দেখে ওরা অবাক। এই ক্যামেরাটি 1922 সালের। আপনাদের মানিকদা পুরনো জিনিসের প্রতি অসম্ভব সংবেদনশীল। ভাগ্যক্রমে আজকে আমরা এমন জায়গায় এসে পড়েছি যেখানে আমরা আমাদের স্মৃতি রোমন্থন করতে পারছি আর ছেলে মেয়েদেরকে নতুন জিনিসও দেখাতে পারছি। এত সুন্দর যে দিনটা হবে আগে ভাবতেই পারিনি। এখন যেমন আমরা মোবাইল দিয়ে ইউটিউবে গান শুনি, আইপডে গান শুনি, কিন্তু আমরা যখন ছোট আমি দেখতাম আমার বাবার একটা টেপ রেকর্ডার ছিল, সেখানে ছিল একটি ক্যাসেট রাখার জায়গা আর ক্যাসেটে ভীষণ সরু রিল থাকতো যেটা ক্যাসেটের সঙ্গে পাকানো ছিল। কিন্তু সেই ধরুন 1910-15 সালে এইরকম ধাতব গোল গোল চাকতির মতো থাকতো, এইগুলিতে থাকতো রিল জড়ানো, একদম অরিজিনাল সিনেমার রিল। কত জিনিসপত্র এখানে সংরক্ষণ করা, দেখলে কিরকম অদ্ভুত লাগে বলুন। কোথা থেকে কোথায় টেকনোলজি এসে পৌঁছেছে। আগে এই সমস্ত জিনিসপত্র দিয়ে তৈরি হতো সিনেমা, একটা মুভি বানাতে হয়তো ওনাদের কত স্ট্রাগল করতে হয়েছে। আজ আমরা হলিউডই বলুন বা বলিউডই বলুন বা টলিউডের এই যে মডার্ন টেকনোলজির ব্যবহার আমরা দেখি, মূলত বলতে গেলে এই জিনিসগুলি সেই সবের ভিত। এইগুলো থেকেই ধীরে 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 তারা উন্নতি করতে করতে আজ সেখানে। সেই পুরোনো দিনের রিল, এই দেখুন কত মোটা রিলটা ছিল। ক্যাসেটের রিলগুলো আমরা যারা দেখেছি আমরা দেখেছিলাম খুব সরু হয়, এটা বোধহয় তার থেকে 10 গুণ বেশি চওড়া। ছেলেমেয়েরা একদম অবাক হয়ে সেইগুলো সব দেখছে, ভাবতেই পারছে না যে সত্যি সত্যি এইগুলো আগেকার দিনে ব্যবহার হতো। এই জিনিসগুলি থেকেই ধীরে ধীরে উন্নতি করতে করতে আজ আমরা এখানে এসে পৌঁছেছি। আমি আপনাদের মানিকদা আমরা দুজনেই খুব বিশ্বাস করি বাচ্চাদের মাঝে মাঝে মিউজিয়ামে নিয়ে যাওয়ার খুব দরকার, বিশেষ করে আজকালকার বাচ্চাদের। প্রতিটি জিনিসপত্রই ওদের কাছে এতটা ইজিলি অ্যাক্সেসেবল, ওরা ভাবতেই পারে না যে এটার পিছনে কি পরিমাণে পরিশ্রম মানুষের গেছে। একটা ফ্লাইটে বসে আমেরিকা থেকে ইন্ডিয়া চলে যায় 16 ঘন্টায়। একটা কোনো প্রশ্ন হলো গুগলের সার্চ ইঞ্জিন খুলে ফেললো বা চ্যাট জিপিটি খুলে ফেললো। একটা গান শুনতে ইচ্ছা হলো একটা ইউটিউব চালিয়ে ফেললো, একের বদলে 10টা গান তারা শুনে ফেললো। কিন্তু এইগুলো তো এত সহজে হয়নি বলুন। এগুলো মানুষের বছরের পর বছর শতাব্দী জুড়ে পরিশ্রমের ফসল, যেগুলো মিউজিয়ামে সুন্দর করে রাখা। মোবাইলের এই যে একটি ক্যামেরা, যেটি একটি 8 মাসের শিশু থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ মানুষের হাতেও আছে, তার এই যে মারাত্মক একটি পরিবর্তন। বিশাল বড় একটি বাক্সের মতো সাইজের ক্যামেরা আর ছোট্ট ছোট্ট দুটো জেমসের মতো সাইজে চলে এসেছে। এই পরিবর্তনটা মিউজিয়ামে না এলে হয়তো বাচ্চাদের পক্ষে জানা সম্ভবই হতো না যে কিছু মানুষের কি অক্লান্ত পরিশ্রমের জন্য আজ আমরা এই সমস্ত জিনিসপত্র এত সহজে পাই। মিউজিয়ামের মধ্যেই ছোট্ট মতো একটি দোকান রাখা আছে, চাইলে আপনি টুকটাক জিনিসপত্র কিনতে পারেন। এই যে সেই প্রিয় মানুষটি মাথায় কালো টুপি, হাতে ছড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা চার্লি চ্যাপলিনের এখানে একটু বই নিলাম। মিউজিয়ামে ঢোকার কোনো এন্ট্রি ফিস নেই, তবে চাইলে আপনি কিছু ডোনেট করতে পারেন। তো আপনাদের মানিকদা ওখানেই গেছে ডোনেশন সেন্টারে, আর আমরা এখানটা একটুখানি ঘুরে ঘুরে দেখছি। এটি মেহার ভারী পছন্দ হয়েছে, তাই আমরা এটি নিলাম আর বাকি জিনিসপত্র একটু টুকটাক দেখছি। এরপরে একটুখানি শহরটা ঘুরবো, তারপরে বাড়ি ফিরে যাব। মিউজিয়ামটির মধ্যেই 2-3টে জায়গায় বড় বড় স্ক্রিন রাখা, আর সেখানে চার্লি চ্যাপলিনের মুভিগুলো সমানে হয়ে যাচ্ছে। বাচ্চারা খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তারপর দেখছি ওদেরও ইন্টারেস্ট চলে এসছে, বিভিন্ন জিনিসপত্র নাড়াঘাটা করে করে দেখছে। আমরা এই বইটি নিলাম। চলুন এবার মিউজিয়ামটা থেকে যাই। মিউজিয়ামটিতে ঢুকে যে অনুভবটি হলো, যে ছেলে মেয়েদের সাথে সাথে বহুদিন পর মনে হলো নিজেরাও যেন নিজেদের ছোটবেলাটাকে একবারটি ছুঁয়ে দেখলাম। চলুন এবার বাকি শহরটিও একটু ঘুরে দেখি। এই যে সেই জিপটি যেখান থেকে মিউজিয়ামের ভেতরে ঢুকেছিলাম, গায়ে লেখা আছে চার্লি চ্যাপলিন। রাস্তা দিয়ে এবার আমরা হাঁটতে শুরু করেছি। আজকে আমাদের এখানে 100 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার, জানেন? বেশ গরম, চারিদিকটা একদম রোদ ঝলমলে। রাস্তার 2 দিকে বিভিন্ন রকমের ভিনটেজ কার দাঁড় করানো। এই দেখুন চোখের সামনে আবার একটা, কি অপূর্ব সুন্দর দেখুন, যেন মনে হচ্ছে খেলনা গাড়ি একটা। আর আমার সত্যি সত্যি এরকম একটা খেলনা গাড়ি ছিল, লাল টুকটুকে, জানেন? রাস্তার পাশে কোনোরকম কোনো আধুনিক দোকান পাবেন না, সমস্ত জায়গায় এরকম ভিনটেজ ফার্নিচার, ভিনটেজ গিফট শপ, এই ধরনের নাম লিখে দোকান, যেখানে পুরোনো দিনের জিনিসপত্র বিক্রি হয়, বহু পুরনো। ধরুন আপনি আপনার দিদিমা বা তারও আগে কোনো পূর্বপুরুষের কাছ থেকে কোনো জিনিসপত্র পেয়েছেন, বা সেগুলি হয়তো আপনার ঘরের কোণেই বহু বছর ধরে পড়ে আছে।
ফেলে না দিয়ে এই দোকানে এসে যদি আপনি বিক্রি করেন, আপনি ভালো মূল্য পাবেন তার। আর লোকজনও প্রচুর দোকানগুলিতে। পুরোনো দিনের ফার্নিচার, পুরনো কোনো শোপিস, পুরনো পুতুল, পুরনো খেলার জিনিস, পুরনো গয়না, সমস্ত জিনিসপত্রের দোকানগুলি ঠাসা। চলুন একবার দোকানগুলিতেও ঢুকবো, যদি কিছু ভালো লাগে। নাইলস একটি বড় জায়গা, এখানকার স্কুল ডিস্ট্রিক্টও খুব ভালো জানেন। আপনাদের মানিকদা মাঝে মাঝে ট্রেকিংয়ে আসে, আপনাদের সঙ্গে সেই ভিডিওগুলোও শেয়ার করি নাইলসেরই এই আশেপাশের পাহাড়গুলিতে। রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন, আপনার একবারেও মনে হবে না আপনি একটি আধুনিক আমেরিকার রাস্তা দিয়ে হাঁটছেন। পুরো জায়গাটা দেখেই আপনার মনে হবে আপনি একটি টাইম মেশিনে ঢুকে গেছেন। 100-150 বছরের পুরনো কোনো শহরের মধ্যে দিয়ে আপনি হাঁটছেন। এই জাহাজটিতে চোখ পড়তে দাঁড়িয়ে গেলাম। সেগুন কাঠের একটা জাহাজ, দাম দেখছেন $350, মানে প্রায় 35,000 টাকা। আবার একটি সেই পুরনো দিনের জিপ। ভিনটেজ কারের সাথে সাথে এখানে রাখা আছে আবার সেই পুরনো দিনের রেলগাড়ির একটা কামরা। জিনিসগুলি সাজিয়ে রাখার জন্যই সিঁড়ি থাকলেও না ওঠাই ভালো। সুন্দর একটা শহর, কোনো তাড়া নেই, কোনো হুড়ো নেই, একদম সবাই ধীর স্থির খুব শান্তভাবে ঘোরাফেরা করছে। পুরনো জিনিসপত্র রাস্তার উপরে রাখা আছে। আর সব থেকে যেটা ভালো, চারিদিকে যেখানে আপনি বড় বড় মল দেখবেন, নতুন নতুন ট্রেন্ডিং জামা কাপড় ব্যাগ জুতো, সেখানে এখানে গোটা রাস্তাটা জুড়ে শুধু ভিনটেজ শপ, পুরনো দিনের জিনিসপত্র, সেগুলো রাস্তার উপর কিছু রাখা আছে। আর শুধু তাই নয়, ভেতরে লোকজনও প্রচুর, ক্রেতাও প্রচুর। খুব একটা শান্ত, একটা ধীর স্থির শহর। কোনো রকম কোনো গাড়ির হর্ন নেই, কোনো রকম কোনো চিৎকার চেঁচামেচি নেই। চারিদিকে প্রচুর গাছপালা লাগানো আছে, বসার জায়গা আছে, আপনি আপনার মতো বসুন, সময় কাটান। এত বছরের পুরনো একটা সিটি, যাতে আপনি খুব ধীরে সুস্থে জায়গাটাকে অনুভব করতে পারেন। চলুন বাকি জায়গাগুলোও দেখতে থাকি। এটিও একটি বহু পুরনো বাড়ি। সামনের এই থামগুলোকে দেখে আমাদের সেই রাজবাড়িতে যখন বেড়াতে যাই বা কলকাতার দিকে বহু পুরনো যে অফিসগুলো থাকে, খানিকটা তাদের কথা মনে পড়ছে। ভীষণ সুন্দর করে সংরক্ষিত, দেখুন কোথাও এতটুকু ভাঙাচোরা নেই বা রং উঠে যাওয়া নেই। নিয়মিত যে দেখাশোনা হয় এগুলোর, এটাই তার পরিচয়। সামনে রাখা আছে একটা টানা গাড়ি, গরুর গাড়ি বা ঘোড়ার গাড়ি হিসাবে হয়তো সেই সময় এগুলি ব্যবহৃত হতো। চলুন ওই দূরের টানা গাড়িটাও একবার দেখে আসি। পুরোনো দিনের জিনিসপত্র এখানেও সব রাখা আছে। বহুদিন পরে এরকম পুরনো ট্রাঙ্ক দেখলাম। আমার দেশের বাড়িতে এরকম বেশ কটি পুরনো ট্রাঙ্ক এখনো আছে, আমার ঠাকুমার আমলের। আমার ঠাকুমা বলতো তার বিয়ের সময় নাকি তার বাবা তাকে দিয়েছিল। বাচ্চাদেরকে ওর বাবা দেখাচ্ছিল আর বোঝাচ্ছিল তখনকার দিনে ওয়ার্ড্রপ ছিল না, এই জিনিসগুলোতে করে মানুষ তাদের জামা কাপড় সমস্ত কিছু রাখতো। দু ভাই বোনই মন দিয়ে ভারী দেখছিল। বেশ সুন্দর লাগছে বলো। অসাধারণ, মানে আমার জানা একটা পুরোনো প্রীতি আছে, সাদা কালো যুগের লোক তো। এই গাড়িগুলো বা এগুলো দেখে তাদের কিছু ইতিহাস আছে না। একটা গাড়ি ধরো 150 বছর, তার কত রকমের, সে অনেক কিছু বহন করছে, তারও প্রচুর স্মৃতি আছে। সুন্দর লিখেছেন না যে তুমি গাড়িটা দেখো, ফটো তোলো, যা করো, কিন্তু আমার উপরে বসো না, আমি আমার মালিকের মতনই দুর্বল হয়ে গেছি। সুন্দর। আপনাদের মানিকদা যেহেতু পুরোনো দিনে খুব সিনেমা দেখতে ভালোবাসে, পুরোনো গান শুনতে ভালোবাসে, পুরোনো লেখকদের বই পড়তে ভালোবাসে, ওর পুরোনো জিনিসের প্রতি একটা খুব ভালোবাসে, ও সবসময় ভেতরে খুব নস্টালজিক হয়ে পড়ে ওর পুরোনো জিনিসপত্র। তো যেহেতু এই জায়গাটাও ভীষণ পুরনো, প্রায় 150 বছরেরও বেশি পুরনো, 175 বছরে, ও এমনভাবে ঘুরে বেড়াচ্ছে যেন ও হারিয়ে যাচ্ছে, ভাবছে প্রত্যেকটা কোনায় কোনায় বোধহয় ইতিহাস লুকিয়ে আছে, তো তাদের যেন খুঁজছে। ভীষণ সুন্দর জায়গাটা, একদম একটা ছোট্ট মতো শহর। ঘোরা আমাদের প্রায় শেষ, কিন্তু মনে হলো যাবার আগে একবার ওই ভিনটেজ দোকানগুলোতে ঢুকি। তো আমরা বিভিন্ন জিনিসপত্র দেখছি, এখানে বিভিন্ন জিনিসপত্রের সাথে সাথে বহু পুরনো বই খাতাও রাখা। আপনাদের মানিকদা বইয়ের দিকটা দেখছে, আর আমি একটুখানি ঘুরে ঘুরে দেখছি কোথায় কি জিনিসপত্র আছে। এই সাদা রঙের সার্ভিং বোলটার দাম $125, তার মানে প্রায় ধরুন 12,000 টাকা। তবে দেখতে ভারী সুন্দর, পুতুল ব্যাগ সমস্ত কিছু রাখা। ছোট্ট ছোট্ট করে টিকিট লাগানো আছে, তাতে দাম লেখা। এই কাপটা দেখেও আমার মনে পড়লো আমার ঠাকুমার কাছে এইরকম কটা কাপ ছিল জানেন, সে খেলনা বাটি খেলতো। সেগুলো অবশ্য ছিল আরও ছোট ছোট। একবারটি মন ভরে ভালো করে দোকানটি দেখে নিচ্ছি। এই জিনিসগুলোই একসময় একটি মানুষ ব্যবহার করতেন, আজ তিনি নেই, কিন্তু তার জিনিসটি এখানে রাখা রয়েছে। এই যে এই বুকটি মেহার বাবা নিল, আর মেহা এখানে এই পুতুলটি দেখে ভারী খুশি হয়েছে। আমি বলছি আমাদের জানিস দীঘাতে পুরীতে এই ধরনের পুতুল খুব বিক্রি হয়, এটিও হয়তো কোনো একটি বাচ্চা খুব খেলতো একসময়, প্রকাশ করতে না পারলেও এই পুতুলটি হয়তো কত স্মৃতি তার মধ্যে লুকিয়ে রেখেছে। চলুন এবার আস্তে আস্তে বাড়ির পথ ধরি। দেখতে দেখতে অনেকটা বেলা গড়িয়ে গেল, ধরলাম এবার বাড়ির পথ। অসম্ভব সুন্দর কাটলো দিনটাও। মাঝে মাঝে অপরিকল্পিত জিনিসপত্রও আপনাকে পরিকল্পিত জিনিসপত্রের থেকে অনেক বেশি আনন্দ দেয়। আজকের দিনটাও ঠিক গেল তেমনই। বেরিয়েছিলাম ট্রেন দেখবো বলে, কিন্তু এত সুন্দর একটা মিউজিয়াম, পুরনো দিনে সেই ফিরে যাওয়া, হাজারটা স্মৃতি রোমন্থন করা, এক রাস মিষ্টি কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরছি এবার বাড়ি। মিনিট 40 মতো লাগবে সময় পৌঁছাতে, বেলাও গড়িয়ে গেছে অনেকটা। বাচ্চাদেরও খিদে পেয়ে গেছে, মাঝে কোথাও একটুখানি দাঁড়িয়ে লাঞ্চ করব, দিয়ে আবার বাকি রাস্তাটুকু যাওয়া। যাই হোক চলুন, এই যেতে যেতেই এবার ভিডিওটাকেও এখানে শেষ করছি।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।